এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কষ্ট হলেও মেয়ে আর নাতনির মায়ায় চলে এসেছি। নানু, একটা জায়নামাজ দাও, নামাজটা পড়ে নেই। চলো তোমাকে অজুর পানি দিই। ফিরোজা বানুকে ধরে বাথরুমে নিয়ে গেল। গরম পানি ছেড়ে দিয়ে দরজা ধরে দাঁড়িয়ে রইল। ফিরোজা বানুর রোজু শেষে আবারও ধরে নিয়ে নিজের রুমে জায়নামাজ বিছিয়ে দিল। আশা পিৎজা বানিয়ে ডাইনিংয়ে রেখেছে। নুরা চেয়ারে বসে হাতে হাত ঘষে উৎফুল্লতা নিয়ে বলল, ওয়াও ফুপি, তোমার হাতের পিৎজা হলো ওয়ার্ল্ড বেস্ট পিৎজা। ফুপি চলো আমরা পিৎজার বিজনেস শুরু করি। তুমি বানিয়ে দিবে, আমি অনলাইনে সেল দিব। আচ্ছা দেব। আশা হেসে বলল। নরিতা নুরার মাথায় গাঁটটা মেরে বলল, আম্মু বানিয়ে দেবে আর তুই সেল দিবি? তাহলে টাকাটা কে নেবে? টাকা 50-50 ভাগ করে নিব। আচ্ছা না, 60-40 হবে। আম্মু তোমার ভাতিজি হিসেবে একদম পাক্কা। বলে উঠে দাঁড়িয়ে বলল। তোমরা পিৎজা খাও, আমি চা করে নিয়ে আসছি। নুরার মা বলল, পিৎজাটা আগে খেয়ে নিন, সেটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে। তোমরা খাও, বেশিক্ষণ লাগবে না মামি। নানুর জন্য মুড়ি নিয়ে আসছি। নরিতা চলে গেল কিচেনে। নুরার মা মেয়েকে ভৎসনা করে বলল, নৈরিতাকে দেখেছ কিভাবে আম্মুকে সাহায্য করে? কিছু কাজ তো তুমিও শিখতে পারো, অন্তত বাবার জন্য চাটা বানানো শিখতে পারো। আশা হেসে বলল, সময় হলে শিখে যাবে ভাবি, এত চিন্তা করো না। কবে আর শিখবে? তোমার ভাতিজির ঘরের কাজে মন নেই, সারাক্ষণ নাচে সাজগোজ মেকআপ নিয়ে। ওরা মায়ের কথায় মুখ গোজ করে পিৎজায় বড় একটা কামড় বসালো। নরিতা চা নিয়ে এসে ফোনে ভিডিও কল দিয়ে বড় খালা আর তানজিম ভাইয়াকে কানেক্ট করলো। তানজিম নানুকে বলল, সুইট হার্ট, কি খবর তোমার? আমাকে ছাড়া সতীনদের নিয়ে তো ভালোই আছো। এরপর নানি নাতির খুনসুটি শুরু হলো। রানিয়া আজ সকালে নরিতাদের বাসায় এসেছে। নরিতার অনুরোধে তাকে সঙ্গে নিয়ে বের হবে। সেদিন ফোনে নরিতার সঙ্গে দেখা করবে বললেও দেখা করার সময় হয়নি বিভিন্ন ব্যস্ততায়। আজ 2 সপ্তাহ পর এসেছে দুজন মার্কেটে যাবে বলে। আশা রানিয়াকে তখনই ছাড়লেন না, দুপুরের লাঞ্চ করে বিকেলে বের হতে বললেন। রানিয়া নরিতাদের পুরো বাসা ঘুরে ঘুরে দেখছে। নরিতার রুমটা তার পছন্দ হয়েছে। বেশ বড় একটা রুম, গুছিয়ে রাখা। নরিতা যে অনেক গোছানো, ও রুমটা দেখেই বোঝা যায়। টেবিলে বইগুলো গুছিয়ে রাখা, একটা খাতা রাখার সামনে, ভেতরে কলম গোজা। মনে হয় খাতায় লিখেছিল। কলম রাখা খাতার ভাঁজ খুলে চোখ বড় বড় হয়ে গেল। রুমের বাইরে পায়ের আওয়াজ পেয়ে খাতা বন্ধ করে বিছানায় গিয়ে বসলো। নরিতা নাস্তা নিয়ে এসেছে, সঙ্গে নুরা। নুরা যখন জানতে পেরেছে রানিয়া জুই তার কাজিন, তখন সেও জুইকে সঙ্গে নিয়ে ওদের সঙ্গে যাওয়ার বায়না করলো। দুপুরে খেয়ে রানিয়া আর নৈরিতা, নুরা, জুই বাসা থেকে বের হলো। প্রথমে নীলক্ষেত গিয়ে ক্লাসের কয়েকটা বই কিনে লাইব্রেরিগুলো ঘুরে ঘুরে দেখে কিছু উপন্যাস কিনে ফেললো। যতটা না বই কেনার আগ্রহ, তার চেয়ে বেশি ঘুরে ঘুরে দেখতে ভালো লাগছে। রানিয়া বলল, চল টিএসসি থেকে ঘুরে আসি, ওখানকার চা হলো পৃথিবীর বিখ্যাত চা। নুরা লাফিয়ে উঠল। চলো চলো, পৃথিবীর বিখ্যাত খাবার মিস করতে নেই। নরিতা বলল, পৃথিবী বিখ্যাত বলে কিছু নেই, তবে ওখানে সবাই আড্ডা দেয়। ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকরা বসে, প্রাক্তন ছাত্ররা অতীত স্মৃতিচারণ করতে আসে, তো তাই হরেক রকমের চা খাবার পাওয়া যায়। সেটাই বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে খেতে মজা লাগে। আসলে মানুষ যতটা না খাবার উপভোগ করে, তার চেয়ে বেশি উপভোগ করে বন্ধুদের সঙ্গে। টিএসসিতে অনেক মানুষ, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছাড়াও বহিরাগত বাচ্চা বুড়ো অনেকের মিলন মেলা। এক স্টুডেন্টরা তাদের পুরনো স্মৃতি ঝালাই করছে। পরিবার নিয়ে যারা এসেছে তারা ঘুরে ঘুরে চা, ভর্তা, ভাজা পোড়া খাচ্ছে। একটা দল বসে গিটার বাজিয়ে গান গাইছে। ওরা পাশে দাঁড়িয়ে লালনের গানে বুঁদ হয়ে গেল। একটা মেয়ে গান গাইছে আর ছেলেরা হাতে হাতে ছোট ছোট ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে। রানিয়া বলল, চল চা খেয়ে আসি। চা অর্ডার করে পেয়ারা ভর্তা, তেঁতুলের চাটনি কিনে আনলো। 4 জন একসঙ্গে দাঁড়িয়ে ভর্তা খেতে খেতে ঝালে মুখ পুড়ে ফেললো। একটা ছেলে পানি বিক্রি করছে, তাকে ডেকে 2 বোতল পানি নিয়ে মুখের ঝাল নিবারণ করতে করতেই চা চলে এলো।
ঘন দুধের মালাই চায়ে চা পাতার ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। চায়ের কাপে চুমুক দিয়ে নরিতা উদাসীন হয়ে বলল, জানো, একসময় আমার ড্রিম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, পরে আর কোথাও পরীক্ষায় দেওয়া হয়নি। আমি তো পরীক্ষা দিয়েও চান্স পাইনি, এই জন্য ভাইয়ার কাছে অনেক কথা শুনতে হয়। ভাইয়া তো এখান থেকেই পড়াশোনা করেছে। আসলে আমি ভাইয়ার মতন এত ব্রিলিয়েন্ট না। ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মেধা তালিকার 10ম হয়েছিল। নরিতার কাছে বিষয়টা অজানা ছিল, বলল, দারুণ তো। উনি এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট কিন্তু সরকারি চাকরির চেষ্টা করেনি না? এখন যেখানে আছে হয়তো ভালো, কিন্তু পাবলিকের স্টুডেন্টরা তো বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখে। ভাইয়া সেরকম চেষ্টাই করেনি, করলে হয়তো হয়ে যেত। আপু বলেছিল প্রয়োজনে সুপারিশের জন্য উপর পর্যন্ত যাবে, কিন্তু ভাইয়া সোজা কর্পোরেট জবে ঢুকে গিয়েছে। এদিক সেদিক ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে এলো। রানিয়া বলল, সন্ধ্যা হয়ে গিয়েছে, চল ফিরে যাই। নুরা বলল, এখন কোথায় যাবা? আমার একটু কাজ ছিল বসুন্ধরা শপিং মলে, চলো ওখানে যাই। রানিয়া একটু ভেবে নুরার গাল টেনে দিয়ে বলল, ঠিক আছে চল তাহলে, আইসক্রিম খাওয়াবি কিন্তু। চলো তাহলে। টিএসসি থেকে বের হয়ে উবার কল করে বসুন্ধরা শপিংয়ে চলে এলো। মলে এলোমেলো ঘুরলো, আইসক্রিম কিনে খেতে খেতে গল্প করলো। কয়েকটা দোকান ঘুরে কিছু কসমেটিক্স মেকআপ কিট কিনলো। হঠাৎ রানিয়ার মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো, বলল, চল এক জায়গায় যাবি। বলে সবাইকে নিয়ে ঢুকলো একটা ব্রাইডাল গাউনের আউটলেটে। সেলস গার্ল এগিয়ে এসে জিজ্ঞেস করলো, ম্যাম কি লাগবে আপনাদের? রানিয়া একটু ভাব নিয়ে নরিতাকে দেখে বলল, ওর জন্য বিয়ের গাউন দেখান তো, সব থেকে দামি আর ইউনিক ডিজাইন দেখাবেন। নরিতাকে অবাক হওয়ার সময়টুকু না দিয়ে বলল, ভাবি চলো তোমার ড্রেস দেখি, রিসেপশনের সবার চেয়ে সুন্দর দেখা চাই, ঠিক আছে? না হলে কিন্তু ভাইয়া আমার উপরে রাগ করবে। সেলস গার্ল গার্ডিয়ানবিহীন 4টি মেয়েকে দেখে একটু সন্দেহের চোখে তাকিয়েছিল, কিন্তু রানিয়ার কথা শুনে সন্দেহ কিছুটা দূর হলেও বলল, ম্যাম আপনার ভাইকে বলুন আসতে। বিয়েতে ব্রাইডালের ড্রেস বরের পছন্দ হলেই ভালো হয়। আগে আমাদের দেখান, ভাইয়া ওয়ান দ্য ওয়ে। তাছাড়া ভাইয়াকে ছবি পাঠাতে বলেছে, ফাইনাল চুজ সেই করবে। নোরা নরিতা বোকার মতো চেয়ে আছে। রানিয়ার মাথায় কি ঘুরছে বুঝতে পারছে না। জয়ী মিটমিট করে হাসছে। মেয়েটা নরিতাকে নিয়ে গেল আউটলেটের সবচেয়ে দামি ড্রেসগুলোর কাছে। কয়েকটা ড্রেস দেখার পর একটা ড্রেস হাতে নিয়ে রানিয়া বলল, ভাবি এই ড্রেসটা তুমি ট্রায়াল দিয়ে আসো, ভাইয়াকে ছবি পাঠাতে বলেছে। বলে চোখ টিপল। নরিতা আম্বুকার মতো রানিয়ার দিকে চেয়ে রইল। রানিয়া ওকে টেনে নিয়ে গেল ট্রায়াল রুমে। ফিসফিস করে জিজ্ঞেস করলো, আপু কি করছো এসব? তেমনই ফিসফিস করে রানিয়াও বলল, যা ড্রেসটা পরে আয়, ছবি তুলে বেরিয়ে যাব। ছবি কেন তুলবো? আর ওরা যদি বুঝতে পেরে আমাদের আটকে রেখে বাসায় ফোন দেয়, আম্মু তো আমাকে মেরে ফেলবে। এভাবে কয়েকটা ড্রেস ট্রায়াল দিয়ে ছবি তোলা হলো। নরিতা আর তার গাউন পরা ছবি সত্যি সত্যি রক্তিমের কাছে পাঠিয়ে দিল সেলস গার্লের সামনে দাঁড়িয়ে। ছবি পাঠানোর সঙ্গে সঙ্গে রক্তিম কল ব্যাক করলো। নিয়া, কোথায় যাচ্ছিস? খবরদার একদম মিথ্যা কথা বলবি না। রানিয়া হাসতে হাসতে মেয়েটাকে শুনিয়ে বলল, ভাইয়া তোমার বইয়ের জন্য ড্রেস দেখতে এসেছি, বলো তো কোনোটা পছন্দ হয় কি না, না হলে অন্য শোরুমে যাব। লাগাবো একটা চর। তুই ওকে নিয়ে গেলি কেন বেয়াদব? তাড়াতাড়ি বের হো বলছি। আচ্ছা বল, তুই কোথায় আছিস? আচ্ছা একটা ড্রেসও পছন্দ হয়নি? কি যে বলো, আমার তো একটা না কয়েকটা ড্রেস পছন্দ হয়েছে। ঠিক আছে, কি আর করার, তুমি নিজে এসে নিয়ে যাও। বলে রক্তিমের ফোন কেটে দিয়ে নরিতার উদ্দেশ্যে বলল, ভাবি তোমার বড় তো একটা ড্রেসই পছন্দ হয়নি, সে নাকি নিজেই আসছে, চলো ততক্ষণে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। সেলস গার্লের দিকে দুঃখী দুঃখী চেহারায় তাকিয়ে বলল, সরি আপু, আমার ভাই একটু বেশি সুজি, ওর আবার যেমন তেমন ড্রেস পছন্দ হয় না। কি বলছেন ম্যাম? আমাদের এখানে সবগুলো এক্সক্লুসিভ কালেকশন, এর চেয়ে ভালো ড্রেস, বিয়ের ড্রেস আর কোথাও পাবেন না। আচ্ছা এক কাজ করি, ভাইয়া আসলে ওকে নিয়ে এসে লাইভ দেখিয়ে যাব, তখন হয়তো পছন্দ হতে পারে। আসলে ছবিতে তো সবসময় ড্রেসের আসল সৌন্দর্য বোঝা যায় না। বলে সবাইকে ইশারা করে দ্রুত পা চালিয়ে বেরিয়ে এলো। বের হয়ে ফুড কোর্টে এসে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো।
নরিতার এখনও ভয়ে বুক কাঁপছে, গলা শুকিয়ে গেছে। রানিয়া চাইনিজ ফুড অর্ডার দিয়ে রিল্যাক্স হয়ে বসলো। হঠাৎই নুরা হাসতে শুরু করলো। নুরা হাসি চেপে বলল, এভাবেও যে শুধু শুধু ঘুরে বেড়ানো যায় তা আর জানলাম। আর রানী আপু, কি করলে এটা তুমি? নুরি আপু তোমার ভাবি? সিরিয়াসলি? ভাবিটাকে নরিতা লজ্জায় লাল হয়ে গেল। নুরার সঙ্গে এবার জয়ীও হেসে উঠল। জয়ী বলল, তুই তো আজ প্রথম এসেছিস আপুর সঙ্গে। আমি তো প্রায়ই তার উদ্ভট কর্মকাণ্ডের সাক্ষী হই। একবার ঈদের শপিংয়ে গিয়ে একের পর এক ব্রাইডাল গাউন ট্রায়াল দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ব্লগার সেজে ছবি তুলে ভিডিও করে চম্পট দিয়ে চলে এসেছে। দোকানি তো ভেবেছে আপু নিজের বিয়ের জন্য শপিং করতে এসেছে। সঙ্গে আবার আমাদের এক কাজিনকে হবু বর সাজিয়ে নিয়ে গিয়েছিল, যেন বিষয়টা বিশ্বাসযোগ্য মনে হয়। ওই আউটলেট থেকে বের হয়ে হাসতে হাসতে আমার পেটে ফেটে যাওয়ার অবস্থা হয়েছিল। এটা তো কিছুই না, সেদিন আরও ড্রামা হয়েছিল। নরিতা অবাক হয়ে বলল, আপুর পেজে যে গাউন পরা ছবিগুলো। রানিয়া জয়ীর মাথায় টোকা দিয়ে বলল, এভাবে বলিস না, আমি তো আসলেই ব্লগার। তারপর কি হয়েছিল? আমার ছবি দেখে এক আপু তার বিয়ের জন্য সেম গাউন কিনতে চাইলে আমি নিজে ওই আউটলেটে গিয়ে তাকে গাউন কিনতে সাহায্য করেছিলাম। তখন কিন্তু আউটলেটের মালিক আমাকে ওদের জন্য আউটলেটের প্রমোট হয়ে কাজ করতে বলে। আমি নিষেধ করেছি। হ্যাঁ, তারপর কি হলো? ওই আউটলেটের হ্যান্ডসাম ওনার তোমার সঙ্গে ডেটে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। জয়ী ফুরান কাটল। রানিয়া মুখের উপর হাত নেড়ে বাতাস করে বলল, এভাবে বলতে হয় না, আমরা এখনো অতটা আধুনিক হইনি। তবে হ্যাঁ, ছেলেটা আমার সাথে রিলেশনশিপে যেতে চেয়েছিল, কিন্তু আমি তো। 3 জোড়া চোখ পরের কথা শোনার জন্য অধীর হয়ে চেয়ে রইল। সে আবারও মুখের সামনে হাত নেড়ে বলল, ফরগেট ইট, কিছুই না। নরিতা ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কিছুই না তো কি? ওহ, খিদে পেটে এত মুখ চালাতে ইচ্ছে করে না। বাকির কথা অন্য কোনো দিন হবে। ওয়েটার খাবার দিয়ে গেলে সবাই খাবারের পর হামলে পড়লো। রানিয়ার ফোনে রক্তিমের ফোন এলো কয়েকবার, কিন্তু সে ফোন রিসিভ করলো না। জয়ীর ফোন বেজে উঠলে সে মাকে জানালো বসুন্ধরা শপিং মলে আছে। খাওয়া শেষে যখন মল থেকে বের হলো তখন সামনে রক্তিমকে দাঁড়িয়ে থাকতে দেখলো। রানিয়া চোখ পাকিয়ে জয়ীর দিকে তাকালো। জয়ী বলল, আমি বলিনি, আমি তো শুধু আম্মুকে বলেছি। তোর আম্মু কুটনি বলে দিয়েছে। যাক, এখন তাহলে আর ওভারের ঝামেলা করতে হবে না, সবাই একসঙ্গে যেতে পারবো। তোদের 3টাকে নাখালপাড়ায় রেল লাইনের ওপর ফেলে আমি নিজ বাড়ি যাব। আজ সারাদিন ভালোই জ্বালাতন করেছিস তোরা 2 বান্দর মিলে। আগামী 1 বছর যেন তোদের চেহারা না দেখি। রানিয়া জয়ী নুরাকে উদ্দেশ্য করে বলল। রক্তিমকে দেখে নৈরিতার পা ভারী হয়ে এলো। মনে পড়ল সেদিন রেস্টুরেন্টে রক্তিমকে দেখার পর তার অফিস চিনে এসেছিল। এরপর 2 দিন ঘুরে রক্তিমের অফিস টাইম, লাঞ্চ টাইম আর ছুটির স্ক্যাডিউল জেনে নিয়েছে। লাঞ্চ টাইম বা ছুটির সময় প্রায় সে ইউনিভার্সিটি থেকে হেঁটে হেঁটে সে রাস্তা দিয়ে আজকাল যাওয়া আসা করে। ঠিক সেই সময়টাতে হয়তো রক্তিম অফিসের সামনে চায়ের দোকানে দাঁড়িয়ে কলিগদের সঙ্গে চা খায়। নরিতা বান্ধবীদের নিয়ে সামনে দিয়ে হেঁটে যায় রক্তিমকে আর চোখে দেখতে দেখতে। ছুটির সময় বাইক নিয়ে যখন বের হয় নরিতা তখন রিক্সা নিয়ে পেছনে থাকে। অফিস ছুটির সময় বলে প্রায়ই রাস্তায় জ্যামে বসে থাকে। আজকাল এজন্য জ্যামটা তার খারাপ লাগে না, বরং জ্যামে বসে থাকতেই ভালো লাগে। রক্তিম আগুন চোখে চেয়ে সবাইকে গাড়িতে উঠে বসতে নির্দেশ দিল। ভয়ে ভয়ে সকলেই গাড়িতে উঠে বসলো। নরিতা একবার বলার চেষ্টা করেছিল তারা উবারে চলে যাবে। রক্তিম জয়ীকে ধমক দিয়ে গাড়িতে বসতে বলেছে। রানিয়া নরিতাকে ইশারায় বলল গাড়িতে বসার কথা। নরিতা, জয়ী, নুরা পেছনে বসেছে। রানিয়ার সামনের ভাইয়ের পাশে বসেছে। রক্তিম গম্ভীর মুখে গাড়ি ড্রাইভ করছে। পুরো রাস্তায় ইচ্ছে হোক আর অনিচ্ছায় বারবার ফ্রন্ট মিররে রক্তিমের চোখ চলে যাচ্ছে পেছনে বসা নরিতার দিকে। বার কয়েক আয়নায় দুজনের চোখে চোখ পড়ল। নরিতাই তাড়াহুড়ো করে চোখ সরিয়ে নিয়েছে। ভয়ে নাকি লজ্জায় জানে না, ওর বুকে কাঁপুনি বেড়ে গেছে। রানিয়া গাড়িতে গান ছেড়ে দিল। সাবিনা ইয়াসমিনের প্রেমে পড়েছে, মন প্রেমে পড়েছে। অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। ফ্রন্ট মিররে 4 চোখের মিলনের কি এক কথা হলো কেউ জানে না। তবে গানের সঙ্গে মানুষ দুটোর একটু মনের গভীর মিলন হয়তো তারা জেনেও জানল না। নরিতার বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ালো।
নোরা নরিতা দুই বোন নেমে দাঁড়িয়েছে। জয়রা বাসা আগে হওয়ায় তাকে নামিয়ে দিয়েছে। নরিতা আর চোখে একবার ড্রাইভিং সিটে বসা রক্তিমকে দেখলো স্টিয়ারিংয়ের উপর এক হাত রেখে অন্য হাতে ফোন স্ক্রল করছে। রানিয়ার থেকে বিদায় নিল। আপু আসছি তাহলে। রানিয়া নরিতার হাত চেপে ধরে বলল, আচ্ছা যা যা, তাহলে অনেক রাত হয়ে গিয়েছে, দেখা হবে আবার। আর সরি আজকের দুষ্টমির জন্য। নোরা ঘুরে ঘুরে রক্তিমের পাশে গিয়ে কিশোরীর সুলভ সুরে বলল, ভাইয়া বাসায় চলুন, ডিনার করে যাবেন। রক্তিম ফোন থেকে চোখ তুলে নোরাকে নরম স্বরে বলল, থ্যাংক ইউ আপু, অন্য একদিন। নরিতা চেয়ে আছে রক্তিমের দিকে। সে একবারও তার দিকে তাকালো না। নরিতা বিদায় নিয়ে গেটের ভেতরে ঢুকে যেতে যেতে মনে পড়ল রক্তিম তার সঙ্গে কথা বলে না। কক্সবাজার দু একবার কথা বলেছিল। ঢাকা ফেরার পর যতবার দেখা হয়েছে বা হচ্ছে প্রতিবারই অচেনার মতো এড়িয়ে চলেছে। স্বাভাবিক ফর্মালিটি স্বরূপ কুশল আদেও জিজ্ঞেস করছে না। এমন কেন ছেলেটা? কেউ তার সঙ্গে এমন ব্যবহার করলে ভীষণ অপমান বোধ হয়। না, সে নিজে থেকে যাবে না কথা বলতে, এমনকি দেখা হলে তাকাবেও না। সারাটা দিন রানিয়ার সঙ্গে চমৎকার একটা দিন কাটিয়ে রাতের বেলাটা প্রচণ্ড মন খারাপ নিয়ে বাসায় ফিরল। রক্তিম বন্ধ হয়ে যাওয়া ছোট্ট পকেট গেটের দিকে চেয়ে থেকে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। স্টিয়ারিং চেপে গাড়ি স্টার্ট করলো। পাশে রানিয়া চোখ বন্ধ করে আধশোয়া হয়ে সিটে বসে আছে। নরিতাকে আজকাল প্রায়ই তার অফিসের সামনে দিয়ে যেতে দেখা যায়। যতবার দেখে ততবারই তার অস্বস্তিটুকু বাড়তে থাকে। কখনো সে একা থাকে, আবার কখনো সঙ্গে তার ইচড়ে পাকা বান্ধবীরা থাকে। ওই মুহূর্তে হয়তো সে তার কলিগদের নিয়ে চা খেতে দাঁড়িয়েছে। তার অস্বস্তির কারণ এখানে প্রতিদিন আসা যাওয়ার ফলে কলিগদের নজরে এসেছে ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েগুলো, এবং নজরে আসার কারণ বারবার তাদের দিকে তাকানো, যার ফলে সবারই নজরে পড়েছে। তার কলিগদের ধারণা তাদের অফিসের নতুন আসা সুদর্শন ইন্টার ছেলেটাকে এই মেয়েগুলোর মধ্যে কেউ একজন পছন্দ করে। হাঁটতে হাঁটতে যখনই তাদের সামনে দিয়ে আসে তখনই নরিতার বান্ধবীরা ফিসফিস করে কথা বলে, ঘাড় কাত করে তাকায়, হাসাহাসি করে। সেদিন তার সিনিয়র কলিগ সজীব ভাই ফিসলেমি করে বলল, মেয়ে তিনটাই তো অনেক সুন্দরী, দেখো এর মধ্যে একজনকে ঠিক পটিয়ে ফেলবে আমি। এই সজীব ভাইয়ের একটু মেয়েলি দোষ আছে, অফিসে মোটামুটি সবাই জানে। একজনকে বলে ফেলেছিল, ভাই আপনি তো বিবাহিত, ভাবি জানলে সংসারের ঝামেলা হবে, কি দরকার অযথা ঝামেলা সৃষ্টি করার। আমি কি সিরিয়াস প্রেম করব? আর এসব মেয়েদের ধান্দায় হচ্ছে আমাদের প্রতিষ্ঠিত ছেলেদের বিছানায় যাওয়া, টাকা কামানো। বলে চোখ টিপল। তারপর আবার বলল, তোমার ভাবি জানবে কিভাবে আমি কি আর বিয়ে করতে যাচ্ছি যে ঝামেলা হবে? জাস্ট ফর প্লেজার। এই সে অফিসের কাজ করতে করতে শরীরের কলকবজা জ্যাম ধরে গেছে। জ্যাম ছাড়াতে চায়ের অজুহাতে নিচে আসি। তেমনি জীবন থেকে একঘেয়েমি দূর করতে মাঝে মধ্যে দুধ চিনি দিয়ে ঘন দুধের চা খেতে হয়, এটাই প্লেজার। নয়তো চা কফির ব্যবস্থা তো অফিসেই আছে। পরিষ্কার পরিচ্ছন্ন অফিসের কিচেন ছেড়ে এই অপরিচ্ছন্ন স্টলে চা খেতে আসি কেন? বলে অসভ্যের মতো খিখি করে হাসতে লাগলো। সজীবের সেই হাসিতে রক্তিমের গায়ে গরম পানির ফুসকা পড়ে উঠেছিল। ইচ্ছে করেছিল লুচ্চাটাকে সেখানে মেরেই হাড় গোট ভেঙে ফেলে। ইউনিভার্সিটিতে সেও ক্যাডার ছিল, মেরে মেরে কত অসভ্যকে হসপিটালের ঠিকানা চিনিয়েছে। এখন ভদ্রস্থ চাকরি করছে বলে ভালো থাকার ভান করতে হয়, নইলে সেও রোড সাইড গুন্ডার থেকে কম কিসে। রাগের সমস্ত শরীর চিরবিরে উঠেছে, কিন্তু কিছু বলতে পারেনি। সেই আগুন যতক্ষণ না নিভবে ততক্ষণ তার মন শান্ত হবে না। সে তার রাগের বহিঃপ্রকাশ ঘটাতে চায় না নরিতা নামের পুচকে মেয়ের সামনে, তাও সেই মেয়ে যে তার আদতে কিচ্ছু হয় না। রানিয়া চোখ বন্ধ করে রক্তিমকে ডাকলো কয়েকবার। সারা না পেয়ে চোখ খুলে গুঁতো দিতে রক্তিমের ধ্যান ভঙ্গ হলো। বিরক্ত হয়ে বলল, কি? আমাদের এলাকার পিঠা উৎসব আগামী 10 তারিখে না? কেন? ওকে কিছু না। বলে রানিয়া ফোনে একটা টেক্সট পাঠিয়ে বলল, নরিতাকে বলেছি পিঠা উৎসবে আসতে, ওদের জন্য 2টো এক্সট্রা টিকিট নিও তো। নিয়া তোকে সাবধান করে দিচ্ছি, ওকে নিয়ে আর কোনো প্র্যাঙ্ক করবি না। কোন দিন দেখা যাবে তোর জন্য ওই নাদান বিপদে পড়বে, নয়তো তোকে বিপদে ফেলবে। আরে না, কিছু হবে না, ও ভীষণ ভালো আর লক্ষ্মী একটা মেয়ে।
আসলে তোরা তুই বোনই ভীষণ আদুরে ও সহজ সরল প্রকৃতির। আই লাভ দেম। আর একটা বোন আসছে কোথা থেকে? নৈরিতা একা না? আরে ওর মামার মেয়ে নোরাকে দেখলে না? রক্তিম মাথা নেড়ে সম্মতি জানালো। আয়েশাদের ধানমন্ডির 7তলা বাড়িটি বেশ আধুনিক ও বিলাসবহুল। আশরাফ গাড়ি থেকে নেমে বাড়ির দিকে হা করে চেয়ে রইল কিছুক্ষণ। পেছন থেকে মুন্নি গোতা দিয়ে বলল, ভাইয়া কি করছো? আয়শা বাবা দাঁড়িয়ে আছে, কথা বলো। আশরাফ ফিসফিস করে জিজ্ঞেস করলো, বাড়ি কি পুরোটাই মেয়ের বাবার নাকি ফ্ল্যাটে থাকবে? পুরোটাই। উফ, কি শুরু করেছো? এখন চলো, যা জানতে চাও পরে জেনে নিও। মুন্নি মুখটা হাসি হাসি করে তির্যক স্বরে বলল। আশরাফ সন্তুষ্ট চিত্তে এগিয়ে গেল। শাকিল আগে গাড়ি থেকে নেমে আয়েশার বাবার কাছে চলে গেছে। দুজন এখন দাঁড়িয়ে কথা বলছে। আশরাফ কাছে গিয়ে একেবারে আয়েশার বাবাকে জড়িয়ে ধরল। ভাই সাহেব কেমন আছেন? আপনার কথা কত যে শুনেছি আমার বোন জামাইয়ের কাছে। শাকিল তো সবসময় আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে। শাকিল আমার বন্ধু মানুষ, তাই হয়তো একটু বাড়িয়ে বলেছে। আপনি বরং আমার এবং আমার ফ্যামিলি সম্পর্কে ভালো করে জেনে তারপর সিদ্ধান্ত নেবেন। না না, আমার বোন আর শাকিল যেখানে বলেছে সেখানে জানাশোনার তো কিছুই নেই। আচ্ছা, ভিতরে চলুন, আমার ওয়াইফ আপনাদের জন্য অপেক্ষা করছে। রেজওয়ানা চুপচাপ দাঁড়িয়ে স্বামীর তামাশা দেখল। এই লোক পারে বটে, যেখানে যাবে একেবারে তেলের ড্রাম নিয়ে যাবে আর মালিশও করবে সেইভাবে। টাকার ক্ষমতা যেখানে, সেখানে তার তুষামুদ চলমান। আজ তারা আশাকে দেখতে এসেছে। ছেলেমেয়ের যেহেতু আগে একবার দেখা হয়েছে, দুজন দুজনকে পছন্দ করেছে, সেখানে অভিভাবকের আপত্তির কোনো কারণ থাকে না। রক্তিম বিয়ের আগেই পাত্রপাত্রী দেখার ঝামেলায় পড়তে চায় না, তাই তাকে ছাড়া এসেছে। আয়েশার মা বাবাও এতে আপত্তি করেনি। আয়েশার বাবার অবশ্য মেয়ের সুখের চিন্তা করে রক্তিমের সঙ্গে ফোনে কথা বলে তার সম্মতি জেনে নিয়েছে। আজ হয়তো এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড করেই যাবে। আয়েশার ফ্যামিলি মূলত 2 দশক যাবৎ দুবাই বসবাস করছে। দুবাই তার নিজস্ব ব্যবসা রয়েছে। দেশে তাদের 7তলা বাড়ি, বসুন্ধরা আবাসিকে ফ্ল্যাট, গুলশান কমার্শিয়াল বিল্ডিংয়ে দোকান রয়েছে। শাকিলের সঙ্গে শেয়ার বিজনেসে কোটি টাকা ইনভেস্ট করেছে। আয়েশাকে সুপাত্রের হাতে তুলে দিয়ে ওনারা আবার দুবাই ফিরে যাবেন ছোট 2 ছেলে মেয়েকে নিয়ে। শাকিলের কাছে ভালো ছেলের সন্ধান চাইলে সে তার স্ত্রীর ভাতিজার কথা জানায়। সেদিন শাকিলদের বাসায় রক্তিমকে দেখে তাদের বেশ মনে ধরেছে। মেয়েও সম্মতি জানিয়েছে রক্তিমকে জীবনসঙ্গী হিসেবে। এখন শুধু 2 পরিবারের আশীর্বাদের অপেক্ষা। ভালোবাসার এই পবিত্র বন্ধনে এখন কেবল সময়ের সিলমোহর বাকি। রেজওয়ানা, আশরাফ, মুন্নি, রানিয়া, শাকিল এসেছে মেয়ের বাড়ি দেখা ও বিয়ের প্রাথমিক আলাপের জন্য। বিশাল বড় ড্রয়িং রুমে খুব স্বল্প আসবাবপত্রে সাজানো হয়েছে। দেয়াল জুড়ে চৌকানাকৃতি বিশাল বড় মিরর, প্রতিটি রুমের দেয়ালে বড় বড় বিখ্যাত শিল্পীর আঁকা পেন্টিং। আয়েশার বাবা বলে চলেছেন কোন ফার্নিচার কোথা থেকে নিয়েছেন। সোফা, ডাইনিং টেবিল, কিং সাইজ ব্যাড সহ বাকি সব ছোট বড় ইতালির ফার্নিচার থাইল্যান্ড থেকে এক্সপোর্ট করা। রানিয়া, রেজওয়ানা বিরক্ত মুখে বসে আছেন। আশরাফ, মুন্নি, শাকিল কান খাড়া করে শুনছে আর সব কিছুর প্রশংসা করছে। বড় লোকেরা স্বভাবতই তাদের বিত্ত ঐশ্বর্যের প্রশংসা শুনতে এবং শোনাতে পছন্দ করে। যে যত কথায় তেল খরচ করতে পারে সে তত কাছের মানুষে পরিণত হয়। এখানে শাকিল মুন্নি দম্পতি তাদের বিজনেসের জন্য তুষামুদ আচরণ করছে, কিন্তু আশরাফ কিসের জন্য এত গদগদ হয়ে গেল? সে কতটুকু লাভবান হবে সেটা সময় বলে দেবে। সবাইকে ড্রয়িং রুমে বসে আয়েশার মা আয়েশাকে ডেকে আনলেন। আয়েশা শাড়ি পরে বেশ সাবলীলভাবে জোসের ট্রে হাতে এসে সালাম দিয়ে সকলের হাতে গ্লাস তুলে দিল। শাকিল মুন্নিদের সঙ্গে আগেই পরিচয় ছিল। মুন্নি, আশরাফ, রেজওয়ানা রানিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আয়েশা মৃদু হেসে সবাইকে কুশলাদি জিজ্ঞেস করে। রক্তিম আসেনি কেন জিজ্ঞেস করলে মুন্নি কাজের অজুহাতে এড়িয়ে যায়। রেজওয়ানা একটু অবাক হলেন, এভাবে বয়োজ্যেষ্ঠদের সামনে রক্তিমের কথা জিজ্ঞেস করলো মেয়েটা। একদিন মাত্র দেখা হয়েছিল, অথচ আয়েশার আচরণে মনে হচ্ছে কতদিনের চেনা পরিচিত। লাঞ্চের সময় হয়ে গেছে বিধায় ডাইনিংয়ে সবাইকে খেতে দেওয়া হয়েছে। খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো। মেহমানের জন্য বিশেষ আয়োজনে প্রায় 20টি আইটেম রাখা হয়েছে। আয়েশা আর তার মা নিজ হাতে সবাইকে খাবার সার্ভ করছে। আশরাফ মনে মনে বেশ সন্তুষ্ট এত আয়োজন দেখে। মনে মনে ছেলের পছন্দের প্রশংসা করতে বাধ্য হলেন। কোথায় কমিশনার আর কোথায় দুবাইয়ের ধনাঢ্য ব্যবসায়ী। এখানে ছেলের বিয়ে হলে
আত্মীয় স্বজন বন্ধুদের কাছে বড় মুখ করে বলতে পারবেন তার বেয়ায় বাড়ি কত ধনী পরিবার। আশা রানিয়াকে তার রুমে নিয়ে গেল গল্প করতে। গল্পের অধিকাংশ বিষয়বস্তু ছিল তার শপিং, অর্নামেন্টস, ড্রেস নিয়ে। তার বিয়ের জন্য বাবা কত টাকা রেখেছে, কত ভরি স্বর্ণালঙ্কার রাখা আছে, রক্তিমকে বিয়েতে কোন ব্র্যান্ড থেকে শপিং করে দেওয়া হবে, তার নিজের জন্য ইন্ডিয়ান ডিজাইনার মানিশ মালহোত্রার থেকে ডিজাইনার ড্রেস কেনা হবে, ইত্যাদি ইত্যাদি। শুনতে শুনতে রানিয়ার কান পচে যাওয়ার জোগাড়। রানিয়া নিজেও বিশেষ বিশেষ উপলক্ষে দামি ব্র্যান্ডের পোশাক, ঘড়ি, পার্স কিনে থাকে। তাই বলে একটা মানুষকে তার নিজের রুমে নিয়ে ড্রেসিং রুমের ড্রেস, পারফিউম, জুতা, পার্স, লিপস্টিক থেকে শুরু করে সব ধরনের কসমেটিক্সের ব্র্যান্ড ভ্যালু দেখাতে হবে? বিরক্তির চরম সীমায় পৌঁছে গিয়ে সে তার নিজের ফোনটা কানে চেপে ধরে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল। খাওয়ার পর বড়রা ড্রয়িং রুমে বসে এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড করা নিয়ে আলোচনা শুরু হলো। দু পরিবারের সিদ্ধান্তে 2 সপ্তাহ পর এক শুক্রবারে এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড করা হলো। মুন্নি রেজওয়ানাকে আড়ালে ডেকে নিয়ে বলল, মুন্নি ভাবি, আয়েশার গলায় আজই একটা সোনার চেইন পরিয়ে দিয়ে যাও। বিয়ে যখন ঠিক হয়ে গেছে তখন ছেলের বউকে চেইন দিয়ে দোয়া করে যাও, ওরা বুঝবে আমরা কত খানদানি পরিবারের। কিন্তু চেন কোথা থেকে? মানে আমরা তো সেরকম কোনো প্রস্তুতি নিয়ে আসিনি। রেজওয়ানা বলল, প্রস্তুতি নিয়ে আসুনি তো কি হয়েছে, দেখেছো ওরা আমাদের জন্য কত আয়োজন করেছে। এখন আপাতত তোমার গলার চেনটা দিয়ে যাও, পরে তো সোনার গয়না কেনা হবেই। আর জানো না তো, আয়েশার জন্য ওর বাবা 50 ভরি স্বর্ণ কিনে রেখেছে। বিয়েতে তো আরো ডায়মন্ড দেবে, ছেলেকেও কত কিছু দেবে। মুন্নি, ওরা ওদের মেয়েকে কি দেবে না দেবে সেটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই। আর রক্তিম আমার সেই ছেলে না যে শ্বশুর বাড়ির টাকা পয়সা সম্পদের লোভ করবে। আমার মনে হয় না রক্তিম তাদের এত বিষয় আশয় সম্পর্কে জানলে কখনো আয়েশাকে পছন্দ করতো না। তবে বিয়ে যখন ঠিক হয়েইছে তখন আমি অবশ্যই বউকে কিছু দিয়ে দোয়া করে যাব। রেজওয়ানা বিদায়ের সময় আয়েশাকে কাছে ডেকে বলল, জানতাম না আজই ছেলের বউ পছন্দ করে যাব, সেজন্য কিছু আনা হয়নি আমার ছেলের বউকে, তাই আমার নিজের চেনটা দিয়ে যাচ্ছি। দেখি তো মা, এদিকে এসো, আমি নিজে হাতে পরিয়ে দেই। আয়েশা লাজুক হেসে রেজওয়ানার কাছে বসলো। রেজওয়ানা চেইনটা পরিয়ে দিয়ে বলল, রেজওয়ানা, দোয়া করি আমার ছেলে তোমার মধ্যে সুখ, শান্তি, সমৃদ্ধি খুঁজে পাক। মনে হিহি করে জোরপূর্বক হাসল। ভাবি না খুব ইমোশনাল, ছেলের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন তার। কিভাবে বউকে সাজাবে, কত ভরি গয়না দেবে, সব কিছু তার ঠিক করা আছে। রক্তিম আমাদের অনেক আদরের ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, খুবই ব্রিলিয়েন্ট ছেলে। জবও করছে একটা সুইডিশ কোম্পানিতে, হ্যান্ডসাম, স্যালারি, ওভারসিজ পোস্টিংয়ে, দেশ বিদেশ ঘুরে বেড়ানোর সুযোগ আছে। আয়েশার মা বলল, আল্লাহর রহমতে আমাদের তো কোনো কিছুর অভাব নেই। যেখানে মেয়ের বিয়ে হোক, আমরা যা চাই শ্বশুর বাড়িতে যে মন সবাই আমাদের চেয়েও বেশি তো যত্ন করবে, যাতে যত টাকা পয়সা লাগে আমরা খরচ করতে পারবো। বেশ, মেয়ে সুখী হলেই আমরা সুখী। কি? হ্যাঁ, তা তো অবশ্যই। আয়েশা আমাদের কাছে ভালো থাকবে। আমার ভাবি তো একদম মাটির মানুষ, ছেলের বউকে মাথায় তুলে রাখবে, তাই না ভাবি? মুন্নি রেজওয়ানাকে ইশারা করলো। রেজওয়ানার ফ্যাকাশে হাসলো, তারপর বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। রেজওয়ানার মনটা খারাপ হয়ে গেল বিচিত্র কারণে। কেন যেন মনে হচ্ছে এত উঁচু ঘরে বিয়ে দিয়ে ছেলেকে বিক্রি করে দিচ্ছেন। রাতে আয়েশা রক্তিমকে ফোন করলো। রানিয়ার থেকে নাম্বার নিয়েছিল, ভেবেছে রক্তিমই হয়তো তাকে ফোন দেবে। কিন্তু রাত 12টা বেজে গেলেও যখন কাঙ্ক্ষিত নাম্বার থেকে ফোন এলো না, তখন সে নিজেই ফোন করলো। ফোন দিয়েই রক্তিমের ফোন এঙ্গেজড পাওয়া গেল। আরও বার কয়েক কল দেওয়ার পর রক্তিম বিরক্ত হয়ে কল রিসিভ করে ধরে ধমকে উঠল, দেখছেন না ফোন বিজি, তারপরও বেয়াদবের মতো ফোন দিয়েই যাচ্ছেন। কে আপনি? এত রাতে কিসের এত তাড়া আপনার? আয়েশা ফোন কান থেকে নামিয়ে চোখের সামনে এনে সেভ নাম্বারটা দেখে আবারও ফোন কানে ঠেকালো। আমি আয়েশা, আপনার ফোন এত রাত অবধি ব্যস্ত কেন? গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলেন? রক্তিম রেগে বলল, গার্লফ্রেন্ড মানে কিসের গার্লফ্রেন্ড? আমি যার সঙ্গে কথা বলি আপনাকে বলতে হবে কেন?
ও ও তার মানে বলতে চাচ্ছেন আপনার কোনো গার্লফ্রেন্ডই নেই? অবশ্য মেয়েদের সঙ্গে এত কর্কশ গলায় কথা বললে গার্লফ্রেন্ড জোটার চান্সও নেই। বাই দা ওয়ে, এখন থেকে আপনার সব কিছু শুধু আমিই জানবো, কারণ আমি আপনার উঠবি। আপনি আমার নাম্বার পেলেন কোথায়? রক্তিম গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো। মন থেকে চাইলে তো চাঁদও পাওয়া যায়, সেখানে আপনার ফোন নাম্বার পাওয়া এমন কি কঠিন ব্যাপার? বুঝেছি, রানিয়া দিয়েছে। ওকে আয়েশা, আমাকে এখন ছাড়তে হচ্ছে। গুড নাইট। ও, আপনি ব্যস্ত? জানতাম না, জানলে ফোন করতাম না। সকালে আমাকে অফিসে যেতে হবে আয়েশা, আগামীকাল কথা হবে। রাখছি। ওকে, গুড নাইট অ্যান্ড প্লিজ টেক কেয়ার ইউর সেলফ অনলি ফর মি। রক্তিম ফোনটা কেটে দিয়ে চুপচাপ বসে রইল ফোন হাতে নিয়ে। কিছুক্ষণ আগেও একটা ভালো লাগার ফুরফুরে হাওয়া বইছিল মনে, সেখানে আয়েশার ফোনটায় মেজাজ খারাপ হলো। প্রতিদিনের মতো আজও সেই নাম্বার থেকে ফোন এসেছে। ফোন কানে ঠেকিয়ে ওপাশে কারো বিশুদ্ধ নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। আগে সে ফোন রিসিভ করে গালাগালি করত, টিভির ভলিউম বাড়িয়ে ফোন ফেলে রাখত। এখন আর তা করে না। মনে হয় কেউ গভীর অপেক্ষায় থাকে তার কণ্ঠ শোনার জন্য, কিন্তু ওপাশের মানুষটা তার সঙ্গে কথা বলতে আগ্রহী নয়, বরং শোনায় আগ্রহী। এই জন্য সে এখন বকাঝকা করে না, বরং সেও ওপাশের মানুষটার নিঃশ্বাস গুনে। তারপর একসময় কলটা কেটে যায় বিনা বাক্য পেয়ে। দারোয়ান ইন্টারকমে ফোন দিয়ে বলল, আপা, আপনার একটা পার্সেল এসেছে। ডেলিভারি ম্যান দাঁড়িয়ে আছে, বাসায় পাঠাবো। কিসের ডেলিভারি? আমি তো কিছু অর্ডার করিনি। কিসের ডেলিভারি জানি না আপা, তবে বড় একটা বক্স নিয়ে এসেছে। নরিতা মনে মনে চিন্তা করলো, তারপর ভাবলো হয়তো আম্মু অনলাইনে অর্ডার করেছে। বলল, আচ্ছা কত টাকা পেমেন্ট জিজ্ঞেস করুন তো। দারোয়ান কিছুক্ষণ পর বলল, আপা, অ্যাডভান্স পেমেন্ট করা, এখন শুধু পার্সেল নিতে আসছে। আচ্ছা তাহলে পাঠিয়ে দিন। পার্সেল দিয়ে ডেলিভারি ম্যান চলে যেতেই সে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলো বড় একটা বক্স। হঠাৎ চোখে পড়লো একটা ছোট কার্ড স্কচ টেপ দিয়ে আটকানো। ধীরে ধীরে স্কচ টেপ সরিয়ে কার্ড বের করলো। কার্ডে লেখা, নৈক্ষতা তোমার জন্য। নিচে ইংরেজিতে লেখা, হ্যাপি বার্থডে প্রিন্সেস। বাঙালির সাংস্কৃতিক ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হলো পিঠাপুলি। শীতেলেই ঘরে ঘরে পিঠা উৎসব হতো। শীতের কুয়াশা মাখানো সকালে কম্বলের আরাম ছেড়ে নতুন ধানের পিঠার সুঘ্রাণে ছেলে বুড়ো সকলে হাজির হতো মাটির চুলোর কাছে। দুই হাত চুলায় আগুনের কাছে রেখে হাতে উষ্ণতা আনার ব্যর্থ চেষ্টা। মায়ের হাতে বানানো গরম গরম ধোয়া ওঠা পিঠা চুলা থেকে নামিয়ে রাখত সবগুলো। ঠান্ডা হাত হামলে পড়তো পিঠা খেতে। পুরো বাড়িতে পিঠার সুঘ্রাণ ছড়িয়ে পড়তো। আহা, গ্রামাঞ্চলে সেই পিঠার আমেজ কোথায় হারিয়ে গেল? আধুনিক নগর সংস্কৃতির প্রভাবে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রকমারি পিঠা। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি যেন পুরোপুরি হারিয়ে যেতে না পারে, সেই জন্য প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তে পিঠা উৎসবের আয়োজন করা হয়। রানিয়া, নরিতা, নুরা, জয়ী এই মুহূর্তে হাতে ওয়ান টাইম থালা, হাতে স্টল থেকে পছন্দের পিঠা তুলে নিচ্ছে। মহিলারা লাইন দিয়ে বসে চুলায় গরম গরম ভাপা পিঠা, চিত্রটি ও চিতই পিঠা বানাচ্ছে। পিঠা নামিয়ে রাখার সঙ্গে সঙ্গে পিঠা প্লেটে উঠে যাচ্ছে। ধোয়া ওঠা গরম পিঠা সংগ্রহের জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছে আগত অতিথিরা। মূলত আয়োজকরা পিঠা উৎসবে কয়েক ধরনের পিঠা তৈরির জন্য অভিজ্ঞ মহিলাদের নিয়োগ দিয়েছে। উৎসবে টিকিট নিয়ে প্রবেশ করতে হয় এবং একজন ব্যক্তি যত খুশি তত পিঠা খেতে পারেন। পিঠার পাশাপাশি হাঁসের ভুনা মাংস, গরুর মাংস, কয়েক পদের ভর্তাও রাখা হয়েছে। বাঙালি মানেই ভর্তা প্রিয় জাতি। এছাড়া স্টলে বাহারি রকমের পিঠার পসরা সাজিয়ে রাখা হয়েছে। পাটিসাপটা, পুলি, পাতা পিঠা, নারকেল পিঠা, ভাপা পিঠা, দুধ পুলি, মালপোয়া, ফুল পিঠা, জামাই পিঠা, বাঁধাকপির পাখুড়া, ঝিনুক পিঠা, রসপুলি রাখা হয়েছে। এত এত পিঠা দেখে কোনটা রেখে কোনটা পিঠা খাবে কনফিউজড লাগছে নুরার। রানিয়া বলল, সবগুলো পিঠা টেস্ট করার জন্য এক পিস করে নে। ওরা পিঠা নিয়ে হেঁটেই খাওয়া শুরু করলো। পিঠা থেকে খেজুরের গুড়ের মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। অনেকে লাইনে দাঁড়িয়ে গরম পিঠা সংগ্রহ করছে। সামনে থেকে পাভেল নরিতাকে ডাকলো, নরিতা এদিকে এসো। নরিতার নিজের লাইন ছেড়ে যেতে ইচ্ছে হলো না। লাইন ভেঙে চলে গেলে আবারও পেছনে এসে দাঁড়াতে হবে। পাভেল আবারও ডেকে বলল, তোমাদের প্লেট দিয়ে যাও। নরিতা নিজের প্লেট নিয়ে সামনে গিয়ে দেখে তার বন্ধুরা ভিড় করে দাঁড়িয়ে আছে।
আর নরিতার হাতে নিজের প্লেটটা দিয়ে নরিতার প্লেট টেনে নিয়ে বলল, স্টল থেকে হাঁসের মাংস নিয়ে চেয়ারে আরাম করে বসে খাও। নরিতা বলল, ভাইয়া নোরা, জয়ীর, রানিয়া আপু দাঁড়িয়ে আছে, ওদের ছাড়া একা যাব না। পাভেল হেসে বলল, নোরার প্লেটটা দিয়ে যাও, আর ওদের চিন্তা করতে হবে না, ওদের জন্য রক্তিম আছে। রানিয়াকে দেখা গেল রক্তিমের হাত থেকে পিঠার প্লেট নিতে। জয়ী এসে দাঁড়িয়েছে। পাভেল বলল, তুমি যাও, নোরাকে পাঠাচ্ছি। নরিতা গেল না, তবে একটু দূরে দাঁড়িয়ে রইল। নোরা রানিয়া জয়ীকে নিয়ে একসঙ্গে বসলো। কিছুক্ষণ পর রানিয়ার বান্ধবী এসে বসলো ওদের সঙ্গে। একসঙ্গে হরেক রকমের পিঠা খেতে খুব মজা লাগছে। রক্তিম বন্ধুদের নিয়ে অন্যদিকে বসেছে। আজকে নরিতা রক্তিমের দিকে তাকাতে পারছে না, এক প্রকার পালিয়ে বেড়াচ্ছে। একদিকে ভয় পাচ্ছে, আবার অন্যদিকে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। মনে পড়ে গত 2 দিন আগের ঘটনা। সেদিনও তূর্ণা নোভা ছিল সঙ্গে। ওরা জানে রক্তিম নামের ছেলেটার উপর তাদের বান্ধবী ফল করেছে। 3 বান্ধবী সেদিনও গল্প করতে করতে হেঁটে যাচ্ছে রক্তিমের অফিসের সামনে রাস্তা দিয়ে। বরাবরের মতোই রক্তিমকে কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে চায়ের কাপ হাতে কথা বলতে দেখা গেল। কিছু একটা কথা বলে 3 জনে হেসে ফেলল। রক্তিমের পেছনে দাঁড়িয়ে ছিল তার কলিগ সজীব ভাই। দৃষ্টি তার নোভার দিকে। নোভার শারীরিক গঠন কিছুটা হেলদি হওয়ায় একটু গোলুমুলু লাগে। নোভার সৌন্দর্য সহজে যে কোনো পুরুষের চোখে পড়বে। সজীব মেয়েটার শরীর নিয়ে একটা কুরুচিপূর্ণ মন্তব্য করে বসলো। ঠিক তখনই রক্তিম হাতের কাপটা দোকানের হাতে দিয়ে বরাবর পা ফেলে মেয়েদের দিকে এগিয়ে গেল। রক্তিমকে আসতে দেখে 2 বান্ধবী নরিতাকে ধাক্কা দিয়ে টিপ্পনি কাটলো। নরিতা লজ্জা পেয়ে লাল হলো, মুখে কাঁপুন ধরলো। রক্তিম সরাসরি নরিতার দিকে চেয়ে গম্ভীর স্বরে ধমকে উঠল। জিজ্ঞেস করলো, ইউনিভার্সিটি থেকে বাসায় যাওয়ার রাস্তা কি এটা? প্রতিদিন এখানে এসে দাঁড়িয়ে থাকো কেন? বয়ফ্রেন্ডের জন্য? বাসায় জানে তুমি যে ক্লাস রেখে এদিকে ঘোরাঘুরি করো? এটা অফিস পাড়া। এখানে এই সময় অফিসের লোকজন চা খেতে আসে। তোমার কি এখানে কাউকে পছন্দ? পেছন ফিরে আঙ্গুল তুলে দেখে জিজ্ঞেস করলো। খুব রূঢ়ভাবে বলল, এখানে বেশিরভাগ বিবাহিত পুরুষ, অবিবাহিতের তালিকা খুব ছোট। তোমার বিবাহিত কাউকে পছন্দ? নোভার ভীষণ রাগ হলো রক্তিমের ব্যবহারে। সে মুখ খুলল, ভাইয়া আপনি কিন্তু। চুপ, একদম মুখ বন্ধ। আপনাকে জিজ্ঞেস করেছি কিছু? যাকে জিজ্ঞেস করেছি তার কি মুখ নেই? সে কথা বলতে পারে না? নরিতা বন্ধুদের সামনে ভীষণ অপমান বোধ করলো। রক্তিম আঙ্গুল দিয়ে কপাল ঘষে আবারও থমকে উঠল। কি হলো, মুখে কথা নাই? আজকের পর যদি এদিকে দেখেছি তো তোমার বাসায় কমপ্লেন চলে যাবে। যাও, বাসায় যাও। 2 কদম বাড়িয়ে চলে গিয়ে আবারও ফিরে এলো। নোভাকে উদ্দেশ্য করে বলল, আর হ্যাঁ আপু, রোডটা বদলে নিলে আপনাদের জন্যই ভালো হবে। এখানে লোকজন আপনাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। আশা করি বুঝতে পেরেছেন। কথা শেষ করে নরিতাকে দেখলো মাথা নুয়ে দাঁড়িয়ে আছে, চোখ বেয়ে পানি পড়ছে। মনে মনে হতাশ নিঃশ্বাস ফেলে নোভাকে আবার বলল, এখানে দাঁড়িয়ে না থেকে বান্ধবীকে নিয়ে চলে যান। আপনাদের ভালোর জন্যই বলছি, এই রাস্তায় আর আসবেন না। রাস্তায় তাকিয়ে একটা সিএনজি ডেকে এনে বলল, গাড়িতে উঠুন। নরিতা হাতের তালুতে চোখ মুছে গাড়িতে উঠল না, উল্টো হেঁটে চলে গেল। তূর্ণা নোভা ওর পেছন পেছন দৌড়ে গেল। রক্তিম সেদিকে তাকিয়ে হতাশ হলো। ঘাড় ঘুরিয়ে রাস্তার ওপাশে কলিগদের দিকে তীব্র চোখে তাকিয়ে নিজের অফিস বিল্ডিংয়ে ঢুকে গেল। আর রাস্তার অপর পাশ থেকে সজীব সহ অন্য কলিগরা হা করে চেয়ে দেখল পুরো দৃশ্যটা। নরিতা বন্ধুদের সামনে ভীষণ অপমানিত হয়েছে। নোভা ইচ্ছে মতো গালাগালি করেছে। ইস, রাস্তা যেন তার বাপের সম্পদ, ওই পথে যাওয়া যাবে না। 100 বার যাব, যতবার খুশি ততবার যাব। ওই আগামীকাল থেকে মৃন্ময় আর আজাদকেও নিয়ে আসবো, তখন দেখবো স্যামরা কি কয়। এই না, প্লিজ কাউকে বলিস না, আমারই ভুল হয়েছে। এভাবে প্রতিদিন তার সামনে আসা যাওয়া করা ঠিক হয়নি। হতে পারে আমাকে দেখে বিরক্ত হয়েছে, আমি আর কখনো এদিকে আসবো না। আগের মতো ভার্সিটির সামনে থেকে রিক্সা নিয়ে চলে যাব। কেন আসবি না? ও ব্যাটা বিরক্ত হবে কেন? তোর মতো সুন্দরী মেয়ে দেখে বিরক্ত হলে ওই ব্যাটার মধ্যে সমস্যা। জীবনেও বিয়ে হবে এর দেখিস। নোভার কথা বলার ভঙ্গিতে নরিতা তূর্ণা হেসে ফেলল। তূর্ণা বলল, বাদ দে, হতে পারে আসলেও কোনো কারণ আছে। নইলে ভাব,
একটা ছেলে কেন হঠাৎ এভাবে কথা বলবে? আর ওনার শেষের কথাগুলো কিন্তু খুব সফট ভয়েসে ছিল। বলেছে শুনিসনি আমাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। তাহলে ভাব, সে ভালো ছেলে বলেই আমাদের সতর্ক করেছে। সে তো নিজেও দূর থেকে বা কাছে এসে ফয়দা লোটার চেষ্টা করতে পারতো, করেনি তো। বাসায় ফিরে অনেক ভেবেছে। তানজিম ভাইয়াকে ফোন দিয়ে নিয়ে বান্ধবীর নামে পুরো ঘটনা বলল। তানজিম ভাইয়া বলেছে ছেলেটা যা করেছে ঠিকই করেছে, যদিও এখানে মেয়েগুলোর কোনো দোষ নেই, কারণ তারা ছাড়াও অন্য কত মেয়েরা সে পথে আসা যাওয়া করবে। সবাইকে নিয়ে যদি এমন ইফতিজারের মতো ব্যবহার করে তবে লোকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, কারণ দুশ্চরিত্রগুলো যেখানে যাবে সেখানে মেয়েদের দিকে কুদৃষ্টি দিবে। নরিতা বুঝতে পেরেছে রক্তিমের এমন ব্যবহারের কারণ, তবু ওর মনে অভিমানের কালো ম্যাঘ জমে। কথাগুলো এত তিক্তভাবে না বলে ভালো করে বুঝেও তো বলা যেত, কিন্তু না, উনি তো ধমক ছাড়া কথা বলতেই পারে না। রানিয়ার জন্য দুঃখ হলো, এমন একটা ধমকওয়ালা পচা ভাই রানিয়াপুর। ইস, তানজিম ভাইয়া সব সময় কত সুন্দর করে কথা বলে, যে কোনো সমস্যায় ঠান্ডা মাথায় বুঝে বলে। রক্তিমের ফোন বেজে উঠল। হাতের শেষ পিঠার টুকরো মুখে পুরে ফোন রিসিভ করলো। ওপাশের কথা শুনে বলল, আমি আসছি। কিছুক্ষণ পর আয়শাকে নিয়ে ফিরল। সিল্কের লাল শাড়ির সঙ্গে চুলগুলো খোপা করা, কাঁধের একপাশে একটা চাদর ভাঁজ করে পরা, কানে বড় বড় ঝুমকো, ফর্সা গলা, ঘাড় উন্মুক্ত। আয়শাকে বন্ধুদের সঙ্গে পরিচয় করে দিল। অনেক পাভেল আর রিজবির সঙ্গেই আগেই পরিচয় হয়েছে শাকিলদের বাসায়। বাকি বন্ধুদের সঙ্গে আজ পরিচয় করে দিল এবং আয়েশা সবাইকে এঙ্গেজমেন্টের আগাম ইনভাইটেশন দিল। রক্তিম আয়েশাকে নিয়ে স্টলে গেল। আয়েশা পিঠা তুলে নিতে নিতে বলল, এই পিঠা, মাংস আবার গুড়ের পিঠা। পায়েস খেলে তো গত 1 মাস কিল করা ওয়েট আবার গেইন করবে। রক্তিম অন্যদিকে তাকিয়ে জবাব দিল, একদিন খেলে কিছু হবে না, খাও। পাভেল নরিতার পাশে বসে কথা বলছে। রানিয়া জয়কে নিয়ে ছবি তোলায় ব্যস্ত। নোরা নরিতার পাশে বসে ফোনে কথা বলছে। পাভেল কি যেন একটা কথা বলেছে। নরিতা হেসে লুটিয়ে পড়েছে, মুখে হাত চাপা দিয়ে খিলখিল করে হাসছে। নরিতার লম্বাকৃতি মুখের থুতনিতে একটা গভীর ডিম্পল আছে, যার জন্য ওর সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। মেয়েটা আজ তার সামনে আসেনি, বরং ইচ্ছাকৃত এড়িয়ে গেছে। কারণটা তার অজানা নয়, তবে সেদিন তার কঠোর হওয়া প্রয়োজন ছিল। তার মনে হয় নরিতা এই সমাজের কাছে অরক্ষিত, আর এই সুযোগে অমানুষগুলো তার ক্ষতি করে ফেলবে। সেদিন লাঞ্চ ব্রেকের পর অফিসে সবাই ফিরে এসে কাজে মন দিলেও কলিগদের মনে যে অনেক প্রশ্ন ছিল তা সে জানতো। ছুটির পর অফিস থেকে বের হয়ে বাইক নিয়ে গ্যারেজ থেকে বের হবে তখন সজীব ভাই সামনে এসে দাঁড়ায়। অন্য কলিগরাও বের হয়েছে বাড়ি যাবে বলে। অফিসের নিচে মোটামুটি অফিসের অনেকেই ছিল। সজীব ভাই দাঁত বের করে অসভ্যের মতো হেসে জিজ্ঞেস করলো, কি ফায়াজ সাহেব, মেয়েগুলো তো আপনার কথায় পটলো না তো, উল্টো দেখলাম আপনাকে অপমান করে চলে গেল। আপনার আসলেই ট্রেনিংয়ের প্রয়োজন। আমি হলে ঠিকই পটিয়ে ফেলতাম, আর এমনভাবে পটাতাম যে একেবারে হোটেল রুমে বিছানায় পর্যন্ত নিয়ে এর সমাপ্তি টানতাম। আচ্ছা, আপনি এমন কি বলেছেন যে মেয়েগুলো রেগে চলে গেছে? রক্তিম ঘৃণা ভরে সজীবের ইতরের মতো কুৎসিত সুন্দর চেহারাটা দেখলো, তারপর বলল, ঠিকই বলেছেন, আমার দ্বারা কোনো মেয়ে পড়বে না, কিন্তু আমার দ্বারা মেয়েদের সুরক্ষা নিশ্চিত হবে। জানেন তো, আমারও বাসায় মা আছে, বোন আছে, কিছুদিন পর বউও থাকবে। আজকে আমি রাস্তায় বাসে মেয়েদের সঙ্গে শ্লীলতাহানি করব, কুরুচিপূর্ণ মন্তব্য করব। কাল আমারই মতো আপনার মতো সুন্দর চেহারার কিন্তু কুৎসিত বিকৃত মানসিকতার কোনো না পুরুষ তাদের উত্ত্যক্ত করবে, যা সহ্য করা আমার মতো পুরুষের পক্ষে সম্ভব না। আসি, ভাবিকে বলবেন সাবধানে চলাফেরা করতে। বলা তো যায় না, বাসা থেকে বের হলে আপনার মতো কোনো কুপুরুষের দ্বারা ইফটিজিংয়ের শিকার হয়। আপনার বোনদেরও সতর্ক করবেন যেন কারো সুমিষ্ট কথায় পটে গিয়ে হোটেলের বিছানা পর্যন্ত চলে না যায়। রক্তিম বাইকে টান দিয়ে বের হয়ে এলো। সজীবের ফ্যাকাশে চেহারাটা দেখে মনে মনে খুব একচুট হেসে নিল। লুচ্চাটা যদি এবারের মতো মানুষ না হয় তবে কোনোদিন কপালে প্যাদানি আছে। তার কথা শুনে অফিসের মেয়ে কলিগরা হাতে তালি দিয়ে তার প্রশংসা করেছে, পুরুষ কলিগরা বাহাবা দিয়েছে। যদিও সে কারো বাহাবা শোনার জন্য কথাগুলো বলেনি, সজীব ভাইকে তার আসল চেহারা দেখানো প্রয়োজন ছিল। অনেকদিন থেকেই ফিমেল কলিগদের ডিস্টার্ব করে আসছিল সে।
আয়শা রক্তিমের বন্ধুদের সঙ্গে গল্প করছে। মেয়েটা ফ্রাঙ্কলি কথা বলে, কথা বলায় কোনো জড়তা নেই, যে কোনো টপিকে সাবলীলভাবে কথা বলতে পারে। আয়শা পাভেলকে দেখিয়ে জিজ্ঞেস করলো, ওই মেয়ের সঙ্গে কি পাবেল ভাইয়া রিলেশন আছে? রক্তিম না বলতে যাবে অনেক বলল, রিলেশন নেই, তবে পাভেল ওকে পছন্দ করে। আয়শা ঠোঁটজোড়া গোল করে বলল, ও ও রক্তিমের কাছে কথাটা অজানা ছিল। অনেককে জিজ্ঞেস করলো, পছন্দ করে মানে? পাভেল মেয়েটাকে পছন্দ করে, শুনেছি ওর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে চায়। আন্টিকে বলেছে নৈরিতার কথা, কিন্তু আন্টি নাকি রাজি না। কি জানি কি জটিলতা আছে। মেয়েটা কি জানে পাবেল ভাইয়ার মনের খবর? আয়শা জিজ্ঞেস করলো। অনেক মাথা নেড়ে না বলল। আয়শা পাভেল নুরিতাকে দেখতে দেখতে বলল, জানানো উচিত। এত সুন্দর মেয়ে কি এখনো সিঙ্গেল আছে? রাতে বাসায় ফিরে মায়ের সঙ্গে তার রুমে দেখা করে এলো। বছরের শেষ স্কুলে বার্ষিক পরীক্ষা হয়ে গেছে। আশা খাতা মার্কিং করছে। নৈরিতা মাকে পেছন থেকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, আম্মু ডিনার করেছো? নট ইয়েট। আশা হেসে বলল, বাট হোয়াই? খাওয়ার পরেও তো খাতাগুলো দেখতে পারো। ইভেন আমিও তোমাকে হেল্প করব। তুই কি এখন খাবি? কেমন হলো পিঠা উৎসব? ফ্যান্টাস্টিক। এত ধরনের পিঠা আমি আগে কখনো দেখিনি। আর আয়োজনও হয়েছে দারুণ। গানের জন্য ব্যান্ড দল এসছে, রাত 12টা পর্যন্ত চলবে। আমরা চলে এসছি আগে। ভালো করেছিস। এবার রুমে গিয়ে গরম পানি দিয়ে হাত মুখটা ধুয়ে আয়, আমি খাবার বাড়ছি। আমি খাবো না আম্মু, তুমি খেতে বসো, আমি টিভি দেখবো। আচ্ছা যা। নরিতা নিজের রুমে সে আয়নার সামনে দাঁড়িয়ে গা থেকে অর্নামেন্টস, চুলের ক্লিপ, ব্যান্ড খুলে রাখলো। ওয়াশরুম থেকে মুখ হাত ধুয়ে তোয়ালেতে মুখ মুছতে মুছতে রুমে এলো। চোখ গেল ব্যাডের অপর পাশে রাখা বক্সের উপর। তোয়ালেটা হাতে নিয়ে চলে গেল বক্সটার কাছে। উপর থেকে ঢাকনা সরিয়ে তাকালো কালো নেটের ভেতরে পার্পল কালারের সিল্কের ফলস লাগানো। নেটের গায়ে স্টোন আর ছোট ছোট মুক্তোর এমব্রয়ডারি করা। বুকের উপর ভারী কাজ, হাতের মধ্যেও সুসজ্জিত কারুকাজ করা। সেদিন সে চমৎকার গাউনটা বসুন্ধরা ব্রাইডাল শোরুমে সে ট্রায়াল দিয়েছিল। এরপর কীভাবে যেন গাউনটা তার বাসায় চলে এসেছে। শোরুমে যোগাযোগ করলেও তারা বলতে পারলো না কে নিয়েছে। তবে একটা মেসেঞ্জার থেকে ফোন এসেছে এবং পেমেন্টও করেছে অনলাইন থেকে। তানজিম ভাইকে জিজ্ঞেস করেছে তার জন্মদিন উপলক্ষে কোনো গিফট পাঠিয়েছে কিনা। তানজিম ভাইয়া পাঠায়নি, উল্টো তার সঙ্গে আরও মজা করেছে। তার কোনো সিক্রেট ওয়েল উইশার নাকি গিফটটা পাঠিয়েছে। তাকে হয়তো এই ওয়েল উইশার সর্বক্ষণ ফলো করে, এজন্য জানে সে কখন কোথায় যায় কী করে। তানজিমের কথা শুনে ভয় পেয়েছে। তানজিম আরও বলল, এতদিন তাহলে তোর মতো পেতনির প্রেমে পড়েছে কেউ। হ্যাঁ রে নৈরি, তোর ওয়েল উইশার কোনো বুড়ো লোক নয় তো? কারণ কোনো ছেলে তো আর এত দামি গিফট পাঠাবে না বুড়ো ছাড়া। ছেলে হলে পাঠাতো সস্তার শাড়ির চুড়ি। তানজিমের কথা শুনে সে কেঁদে ফেলেছিল। আশা বলেছে বক্সটা যেভাবে আছে সেভাবেই রেখে দিতে। যে পাঠিয়েছে সে নিশ্চয়ই কোনোদিন সামনে আসবে, সেদিন ফেরত দিয়ে দিবে। নরিতা তাই করেছে, বক্স রেখে দিয়েছে। রানিয়াকে জিজ্ঞেস করেছিল, কারণ সেদিন রানিয়া ছিল তার সঙ্গে, কিন্তু রানিয়াও বলতে পারল না। উল্টো তানজিমের মতো সেও মজা নিয়েছে আর নরিতাকে লজ্জা দিয়েছে। ইস, যে পাঠিয়েছে সে যদি সামনে চলে আসতো তবে গাউনটা ফেরত দিয়ে দিত। নরিতা বাসা থেকে বের হলে আশেপাশে নজর রাখে, কেউ তার পিছু নিয়েছে কিনা, কেউ তাকে ফলো করছে কিনা, কিন্তু এমন কাউকে চোখে পড়ে না। উল্টো তার তাকানোতে মানুষের সন্দেহজনক নজরে পড়ে। My bounty is as boundless as the sea, my love as deep. The more I give to thee, the more I have, for both are infinity. Miss Noirita, tell me, what do you think Juliet's means have? নরিতা অন্যমনস্ক হয়ে জানালার বাইরে তাকিয়েছিল। আজ সকালে ক্লাস ছিল বলে কুয়াশায় ঢাকা হিমহিম শীতে জুবুথুবু হয়ে ক্যাম্পাসে আসতে হয়েছে। সকালটা ছিল ঘন কুয়াশা ভেজা, চারপাশে নিবিড় সাদা চাদরে ঢাকা। গাড়ির হেডলাইটের আলো কুয়াশা ভেদ করে ছুটে চলেছে গন্তব্যে। বাসা থেকে বের হয়ে রিকশায় বসিয়ে অন্যান্য দিনের মতোই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাইলেও তা আজ বিশদে রূপ নিয়েছে। শিশির ভেজা ঘাস,
আর গাছের সবুজ পাতায় রূপালি রঙের শিশির বিন্দু জমেছে। দিনটা আজ না হয়ে অন্য কোনো দিন হলে হয়তো সকালের হিমেল পরশ মনে দোলা দিয়ে যেত, কিন্তু আজ তার মন খারাপের দিন। ক্লাসে বসেও বারবার মন ছুটে যাচ্ছে অজানা কোথাও। এতক্ষণ জানালার বাইরে দেখছিল কিভাবে সূর্যের আলো কুয়াশা ভেদ করে এসে পৃথিবীর সর্বত্র মাটি ছুঁয়েছে। সূর্যের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা কোনো মানুষের নেই, তাই তো মানুষ চাইলেই তার মন মসজিদে চাওয়া পাওয়া পূর্ণ করতে পারে না। আজও মুনতাসির মামুন স্যারের লেকচারের ক্লাস ছিল। শেক্সপিয়ার এর রোমিও জুলিয়েট ড্রামা ক্লাস আলোচনা হচ্ছে। আর নরিতা শেক্সপিয়রের এই নোবেলটা আগেও পড়েছে, আবারও গতকালও পড়েছে। নরিতাকে ভূতগ্রস্তের মতো নীরবে চেয়ে থাকতে দেখে স্যার উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, মিস নৈরিতা, আর ইউ ওকে? নরিতা উত্তর দিল, Yes, sir. She's saying her love does not end. No matter how much she gives away, it keeps coming back like waves. স্যার প্রসন্ন হলেন নরিতার উত্তরে। তিনি ভেবেছিলেন নরিতার ক্লাসে মনোযোগ নেই। আজকাল প্রায়ই তাকে ক্লাসে অন্যমনস্ক হয়ে থাকতে দেখা যায়। মুচকি হেসে বললেন, ওয়েল সেইড। নরিতা স্যারকে প্রশ্ন করলো, কিন্তু স্যার বিষয়টা কি একটু বেশি নাটকীয় হচ্ছে না? ভালোবাসা সত্যি কি অসীম হতে পারে? ক্লাসে উপস্থিত সবগুলো চোখ নরিতার উপর নিবদ্ধিত। স্যার হালকা হাসলেন। তুমি কি তাই ভাবছো? হয়তো তুমি সত্যিকারের ভালোবাসা অনুভব করনি। যখন কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসা যায়, তখন ভালোবাসা যত গভীর হবে, প্রেমের উত্থান তত বেড়ে যাবে, ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো। এমনটা হতে পারে, আবার এমনও হতে পারে সে আসলে জানতোই না ভালোবাসার গভীরতা যত বেশি তার ব্যথাও তত বেশি। তরুণ লেকচারার নরিতার দিকে এবার পূর্ণ দৃষ্টিতে তাকালেন। গম্ভীর স্বরে থেমে থেমে বললেন, এটা ঠিক, শেক্সপিয়ার এটা জানতেন। ভালোবাসার ব্যথা প্রায়শই একই পথের প্রতীক। ডু ইউ নো ইউ সাউন্ডস লাইক জুলিয়েট? নরিতা স্যারের শেষ বাক্যে আড়ষ্ট হলো। স্যার এবার সবার দিকে তাকিয়ে বলল, ওকে স্টুডেন্টস, আপনাদের আগামীকাল লেকচার তুলে নিন। ক্লাস শেষে স্যার বেরিয়ে যেতে নরিতা ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। পেছন পেছন নোভা ওকে ডাকতে ডাকতে দৌড়ে এসে ধরলো। আরে এইভাবে হাঁটছিস যেন আমার ডাক শুনতেই পাসনি। কি হয়েছে তোর? ক্লাসে স্যারকে এভাবে প্রশ্ন করছিলি কেন? নরিতা ধীরে ধীরে হেঁটে বলল, কেন প্রশ্ন করা কি নিষেধ? আশ্চর্য, নিষেধ হবে কেন? কিন্তু তোকে কেমন জানি লাগছে। তরুণা, আজাদ, মৃন্ময়ও চলে এসেছে। আজকে আর কোনো ক্লাস নেই, তাই একটু ঘোরাঘুরি করার প্ল্যান করেছিল তারা। তরুণা বলল, চল বেড়াতে যাই, আজ তো আর কোনো ক্লাস নেই। তোরা যা, আমি আসছি। বলে চলে যেতে গেলে পেছন থেকে কোনোই চেপে ধরে নোভা বলল, যাই মানে কি? তুই যাবি না? আজ না প্লিজ, আমার শরীর খারাপ লাগছে, বাসায় যাব। মৃন্ময় বলল, তোরা যা, আমি ওকে পৌঁছে দিয়ে আসছি। আমিও আজ কোথাও যাব না, বাসায় গিয়ে একটু পড়াশোনা করব। আজাদ বলল, ঠিক আছে, তাহলে অন্য কোনো দিন প্ল্যান করব। নোভা রেগে গেল। তোদের জন্য কোথাও যাওয়া যায় না। ঠিক নোভা রেগে চলে গেল। নরিতা আহত দৃষ্টিতে সবার দিকে বলল, প্লিজ তোরা যা। মৃন্ময়, আমি একাই যেতে পারবো, সব সময় তো যাই। তোরা প্লিজ আমার জন্য ক্যান্সেল করিস না। আমার জন্য ক্যান্সেল করবি না? তুই না গেলে আজ যাব না। আজাদ বলল। মৃন্ময় সিএনজি ডেকে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করেছে। দুজনে নীরব, কেউ কোনো কথা বলছে না। মৃন্ময় একটা বই খুলে চোখের সামনে মেলে ধরেছে। নরিতার উদাস চোখ দুটো রাস্তায়। পথে কত মানুষ চলাফেরা করছে। ছোট বাচ্চারা স্কুল থেকে বাড়ি ফিরে যাচ্ছে। দোকানিরা দোকান খুলে বসেছে। ছেলে মেয়েরা কলেজে যাচ্ছে। গাড়িগুলো ছুটে চলেছে গন্তব্যে। ডিভাইডার পার হতেই দাঁড়িয়ে আছে পথচারী। কিছু হয়েছে? বইয়ের পাতায় চোখ রেখে মৃন্ময় জিজ্ঞেস করলো। নরিতা হয়তো শুনতে পায়নি। সে নিরুত্তর চেয়ে দেখছে মানুষের চলাচল। মৃন্ময় এবার একটু জোরে ডাকলো, নৈরিতা, কি হয়েছে তোর? নরিতা ফিরে তাকালো না। সেভাবেই বলল, কিছু হয়নি। তাহলে এমন উইয়ার্ড আচরণ কেন করছিস? কোথায় উইয়ার্ড আচরণ করলাম? ও
ক্লাসের স্যারও তোকে নোটিস করেছে, ক্লাসের সবাই তোর আচরণগুলো দেখেছে। তুই আমার সঙ্গে না এলেও পারতিস, আমি তো প্রতিদিন একাই আসি। কেন, আমি সাথে তোর অসুবিধা হলো? আমার না, তোর অসুবিধা হলো। তুই আজ ওদের সঙ্গে গেলেও পারতি। ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, গেলে সবাই একসাথে যাব, না গেলে কেউ না। এরপর আর কেউ কিছু বলল না। রাতে তরুণার ফোন এলো। প্রথমে এদিক সেদিকের কথা বলে তরুণা জিজ্ঞেস করলো, নরস, কি হয়েছে তোর? কোনো সমস্যা হলে বন্ধুদের সঙ্গে আগেই শেয়ার করতে হয়। তুই আজ ক্লাসে কেমন আজীব আচরণ করছিলি, ক্লাসের সবাই অবাক হয়ে দেখেছে। বলে থামলো। তরুণাকে মৃন্ময় বলেছে নরিতার সঙ্গে কথা বলে ওর সমস্যা জেনে নিতে। ফোনের ওপাশে কিছুক্ষণ নীরব থেকে হঠাৎই বলল, তূর্ণায়ের এঙ্গেজমেন্ট 3 দিন পর। আর এঙ্গেজমেন্ট? ওই যে রক্তিম ভাইয়ার। ও আচ্ছা, এই জন্য তোর মন খারাপ ছিল? ছিল না, এখনো মন খারাপ। নরিতার ভীষণ কষ্ট হচ্ছে, মন খারাপের দল বেঁধে ক্ষণে ক্ষণে ভিড় করছে। গতকাল রানিয়া আপু ফোন করে ইনভাইট করেছে। রেজওয়ানা আন্টি আম্মুকে ছেলের এঙ্গেজমেন্টের দাওয়াত দিয়েছিলেন। আমি সিদ্ধান্ত নিয়েছি যাব না। নিজের চোখে তাকে অন্য কারোর নামে আংটি পরতে দেখতে পারবো না। নসুতা, বি প্র্যাকটিক্যাল। ওনার সঙ্গে তোর কোনো প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি, তার প্রতি তোর কোনো দাবি নেই, সে স্বতন্ত্র। তুই কখনো নিজেকে ওনার সামনে এক্সপোজ করিসনি, উনিও তোর প্রতি ইন্টারেস্ট দেখায়নি। কিন্তু আমি তো ভালোবেসেছিলাম। নরিতা কাতর হয়ে বলল, তো তুই কি চাস তোর ভালোবাসার কথা সে জানো? এখন আর চাই না, আগে হলে হয়তো চাইতাম। প্লিজ। তাহলে এখন কি করবি? সুন্দর করে সেজেগুজে হাসি মুখে প্রেমিক পুরুষের এঙ্গেজমেন্ট অ্যাটেন্ড করবি, পেট পুরে খেয়ে দিয়ে ঢেকুর তুলবি। একা খেতে না পারলে আমাদেরও নিয়ে যাবি, তোর হয়ে আমরা খাবো। আর ওখানে নিশ্চয়ই ড্যাশিং হ্যান্ডসাম অবিবাহিত ছেলেরা থাকবে, তার নাকের ডগায় দাঁড়িয়ে প্রেম করবি। কেউ কথা বলতে চাইলেই মিষ্টি হেসে ফ্ল্যাট করবি, যেন বেটা দেখে জ্বলে পুড়ে খাক হয়ে যায়। আমাদের নৌশতা কম কিসে, যার প্রেমে পড়া যায় না? দোষ তোর না, দোষ ওই কাঠখোট্টা বেটার যে তোর মতো সুন্দরীকে এড়িয়ে যেতে পারে। তরুণার কথায় এতক্ষণে নরিতা কিশোরী সুলভ খিলখিলিয়ে হেসে উঠল। তরুণা বলল, ট্রাস্ট মি দোষ, মিন্ময় যদি আমাদের ধর্মের হতো তবে আমি তোকে এক্সপোজ করতাম তার সঙ্গে রিলেশনে যেতে। মিন্ময় তোকে কি পরিমাণ ভালোবাসে তুই জানিস না, ও সব কিছু নীরবে করে। আজ দেখলি না, তোকে বাসায় পৌঁছে দিতে চলে গেল। মিন্ময়ের মতো কেয়ারিং জীবনসঙ্গী পেলে যে কোনো মেয়ে নিজেকে ভাগ্যবান মনে করবে। প্লিজ এভাবে বলিস না, ওকে বন্ধু হিসেবে আমিও খুব ভালোবাসি। এজন্য চাই না আমার জন্য ওর কষ্ট হোক। ও আরেকটা কথা তো বলাই হয়নি, নোভার আজাদ যে আমাদের নাকের ডগায় বসে প্রেম করছে জানিস? দুইটাই বাটপার, আমাদেরকে একটা বারও বললো না। ইন্টারেস্টিং তো, তুই কিভাবে জানলি? আমি আজ নোভার ফোনটা নিয়েছিলাম, দেখি কি জানিস, দুইটা মেসেজে জান জানু আম্মা করে চুমাচাটি করছে। একছি জঙ্গলি দুইটা আমাদের সামনে কেমন গালাগালি করে, ঝগড়া লেগে যায় যেন জনম জনমের শত্রু, অথচ পেছনে একে অপরের জানমনা বাচ্চা। ইতর দুইটা আজকে একা একা ঘুরতে গিয়েছে জানিস? তরুণার কথা শুনে নরিতার হাসতে হাসতে পেটে খিল ধরে এলো। বিছানায় গড়াগড়ি করে হাসতে লাগলো। তরুণা বলল, দাঁড়া, দুটোকে কিভাবে হাতে নাতে ধরি দেখিস। ক্যান্টিনে যদি দুটোকে কান ধরিয়ে দান্না করিয়েছি তবে আমার নামও তৃণা না। রক্তিমের এঙ্গেজমেন্টে যাবে না বললেও নরিতার কোনো অজুহাত বাহানা ধূপে টিকল না। জুয়ের কাছে শুনেছে সেদিন পিঠা উৎসবে নাকি মেয়েটা এসেছিল। মেয়ের বাবা নাকি অনেক ধনী ও সম্ভ্রান্ত পরিবার। মেয়েতে উপহার হিসেবে দামি দামি উপহার সামগ্রী দেবে। এঙ্গেজমেন্টের জন্য দুবাই থেকে কাপল ডায়মন্ড রিং নিয়ে এসেছে। তাছাড়া মেয়ের শ্বশুর বাড়ির লোকেদের জন্য ইন্ডিয়া থেকে শপিং করে এনেছে। জয় নিজেও একটা লেহেঙ্গা পেয়েছে। আশা তৈরি হয়ে এসে তারা দিল, নরি তোর হয়েছে, চল বেরোই। নরিতাকে আয়নার সামনে বসে থাকতে দেখে রুমে ঢুকলেন। কি ব্যাপার, একটুও সাজা হয়নি কেন? নৈরি, এটা কেমন হলো? এভাবে যাবে অনুষ্ঠানে? কেন, খারাপ কি? তাছাড়া আমাদের খুব কাছের কোনো আত্মীয়ের এঙ্গেজমেন্ট তো না, সামান্য পরিচিত আর তোমার কলিগের ছেলের এঙ্গেজমেন্ট হবে। ওখানে আমাদের চেনেই বা কে? না চিনলে কি হয়েছে, নিজেকে পরিপাটি করে একটু সাজিয়ে রাখতে পরিচিত হতে হয় না। পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো হিস্পানিসের পরিচয়। ওঠো, ড্রেসটা চেঞ্জ করে মুখে হালকা মেকআপ করো,
আমি একটু ভাবিকে বলে আসছি। আশা বেরিয়ে গেলে নুরিতা মনে পড়ল নোভার তুর্নার বলা কথাগুলো। আজ ক্লাসে বসে রক্তিমের এঙ্গেজমেন্টের প্রসঙ্গে উঠতেই নোভা বলল, ঠিক আছে, তবে একটা এঙ্গেজমেন্ট পার্টির জন্য মোটেও ঠিক নেই। তুই কেন সাদাশীতে স্বাধীন পোশাকে যেতে চাচ্ছিস? তুই হলে পারতি নিজের পছন্দের মানুষটাকে অন্য কারো হতে দেখতে যেতে, আবার সেখানে নিজে সেজেগুজে নায়িকা হয়ে যাওয়া। নুরিতা মন খারাপ করে জিজ্ঞেস করে, আলবৎ পারতাম, শুধু পারতাম না জমিয়ে খেয়ে দিয়ে পার্টি এনজয় করে নেচে কুদে দেখিয়ে দিতাম আমি কত চিলমুটে আছি, তাকে দেখিয়ে দিতাম আমি কত ভালো আছি আর কুল আছি। তো রক্তিমের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না, তাহলে তুই কিসের জন্য শোক পালন করবি? জীবনে এমন কত আশিক আসবে যাবে, তাই বলে কি এদের মনে করে দেবদাসী হতে হবে? তোর আলমারির সবচেয়ে সুন্দর জামাটা পরে হালকা মেকআপ করে ফ্রেশ লুক নিয়ে বের হবি। অ্যান্ড রিল্যাক্স বেব, জামাই মরেনি, দ্বিতীয় বিয়েও করে নাই। महफिल में आने वाले हर नौजवान के दिल की धड़कन बढ़ा दो अपने रूप के जादू से मेरी जान। নোভার শেষ বাক্যে তিন বান্ধবী হেসে উঠল। নোভার কথা মনে করে উঠে আলমারি খুলে ড্রেস বের করলো। নরিতা লাল একটা ড্রেস পরলো, হালকা মেকআপে নুড লিপস্টিক দিয়ে তৈরি হলো। আয়নার সামনে দাঁড়িয়ে মনে মনে নিজেকে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।